গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এ বছরে নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। সংস্কারগুলো তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না, এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ হতে আসতে পারে। স্থানীয় নয়, সংসদ ভোটে চোখ ইসির। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে দুদক। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাচার হওয়া টাকা ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। দাভোসে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক। নতুন সমাজ বিনির্মাণে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান। অবশেষে কিছু পণ্যে শুল্ক হার পরিবর্তন, বাড়বে না ওষুধের দাম। মোবাইল ফোন ও ইন্টারনেটে ভ্যাট প্রত্যাহার। বাজার নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল গম আমদানি করবে সরকার। সড়কে বেপরোয়া অটোরিকশা। বরিশালে বিএম কলেজের সামনে প্রাণ গেল 10 বছরের শিশুর। চালকের বিচার দাবিতে সড়ক অবরোধ। কয়েক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। এবং চীনা পণ্যের ওপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। মুহূর্তেই ধস শেয়ার বাজারে। কর আরোপ হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি কানাডার। চলতি বছরে নির্বাচন আয়োজন নিয়ে কোনো দলের দ্বিমত নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জরুরি সংস্কার শেষে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি দলটির। নেতারা বলছেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে ভিন্ন চিন্তা আসতে পারে বলেও দাবি তাদের। জাতীয় ঐক্য, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবার মতামত পর্যবেক্ষণ করেই এগোতে চায় দলগুলোর নেতারা। তারই ধারাবাহিকতায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কারো সঙ্গে দ্বিমত নেই। বলেন, জুলাই আগস্টে নির্বাচনের আহ্বানে বিএনপির সঙ্গে একমত খেলাফত মজলিসও। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না, এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে দেশে ফেরত আসা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। একটি জনগণের দল, যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারে দেশটা ফিরে আসে। একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ হতে আসতে পারে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কমিশন সেটাকেই প্রাধান্য দিচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেয়াই বর্তমান কমিশনের লক্ষ্য। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, দিনের ভোট রাতে 90% বেশি ভোট গণনা, প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্ব দেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে কাজ করেন দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী। দুদকের দাবি, এই সবই হয়েছে অর্থের বিনিময়ে। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগে সবসময় সোচ্চার ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো। তাদের দাবি, দাপট দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে ভোটারবিহীন সেই নির্বাচনে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার সে নির্বাচনে যারা আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করতে ভূমিকা রেখেছিলেন, তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত ছিল এই অপকর্মে, যার অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন, তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়া 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া টাকা ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইড লাইনে বেশ কয়েকটি দেশের সরকার, রাষ্ট্র ও সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া ফোরামের বার্ষিক সভায় অংশ নিয়ে আসিয়ানের সদস্য পদ পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। একই সঙ্গে বাংলাদেশের মতো নতুন সমাজ বিনির্মাণে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনে ব্যস্ত দিন পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন মূল ইভেন্টের পাশাপাশি সাইড লাইনে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন তিনি। ফোরামে আসিয়ান নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী সহ অন্যরা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আসিয়ানের সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে আসিয়ান। এজন্য তিনি বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। বলেন, বাংলাদেশ আসিয়ানের অংশ হতে চায়, এজন্য আসিয়ানের নতুন চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন তিনি। Part of ASEAN, and as I said, I will hate myself. I consider myself personally as a part of ASEAN. Don't see why we cannot be together in ASEAN. And my friend, Prime Minister Anwar, has already assured me that somehow we will become a part of ASEAN, starting with the dialogue partner, which is available, hopefully, because emotionally we're so close to make it happen.
তিনি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশি তরুণদের ভূমিকা তুলে ধরেন। তরুণদের দক্ষ করে গড়তে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। New concepts are followed, design things for young people to bring them to the front line so that they can create the new vision of their own countries. And as a region, they can move forward into that. So this is what I see an opportunity for them, and they're very creative as a region. This is creativity and entrepreneurship is built into the society. এর আগে দ্বিতীয় দিনে মূল ইভেন্টের এক ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইংটন সিনিওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ফিলিপ্পো রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসব সাক্ষাৎ ও বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতেও সবার সহযোগিতা কামনা করেন তিনি। নাজমুস্তালেহি, সময় সংবাদ। সমালোচনার মুখে ওষুধ, পোশাক, মোবাইল সেবা, ইন্টারনেট সহ কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার দুপুরে এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে বলা হয়, বিভিন্ন পক্ষের অনুরোধে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এর আগে অর্থ উপদেষ্টা বলেন, জিডিপি অনুপাত বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের সহজ উপায় হিসেবে গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। উচ্চ মূল্যস্ফীতির মাঝে এমন কর বাড়ানোয় ভোক্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। এরই প্রেক্ষিতে কিছু পণ্য এবং সেবায় কর কমালো রাজস্ব বোর্ড। এর মধ্যে ওষুধের ওপর ব্যবসায়ী পর্যায়ে বাড়ানো ভ্যাট 3% থেকে কমিয়ে আগের মতোই 2.4% করা হয়েছে। অন্যদিকে নিজস্ব ব্র্যান্ড ব্যতীত পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে করা হয়েছে 7.5%। মোবাইল ফোনের রিম ও সিম সেবার ওপর 23% সম্পূরক শুল্ক আগের মতো 20% নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে আইএসপি সেবার ওপর 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে আগের মতো শূন্য করা হয়েছে। তারকা হোটেল ব্যতীত যেসব রেস্তোরাঁয় ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল তা আবার 5% নামিয়ে আনা হয়েছে। এছাড়া মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। নন এসি হোটেল, মিষ্টি ও নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। যদিও 9 জানুয়ারি ভ্যাট বাড়ানোর আগে এই হার ছিল 7.5%। বুধবার সচিবালয়ে এক সভা শেষে ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোই সরকারের লক্ষ্য। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন, আমার কাছে বিস্তারিত আছে। এদিকে রাজস্ব বোর্ড আশা করছে ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোয় ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে না। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 10 লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার, যার প্রতি কেজিতে খরচ পড়বে প্রায় 60 টাকা। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধান ও পরিকল্পনা কমিটির বৈঠক শেষে একথা জানান খাদ্য উপদেষ্টা। 10 লাখ টন চাল গমের মধ্যে মিয়ানমার থেকে 22,000 টন চাল এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম থেকেও চাল আনা হবে। G2G ভিত্তিতে 2 লাখ টন গম আনা হবে রাশিয়া থেকে। খাদ্য উপদেষ্টা জানান, বাজারে চালের দাম এখন বাড়ছে না, বরং কমছে। সরকারি গুদামে প্রায় 13 লাখ টন চাল ও গম মজুদ আছে বলেও জানান উপদেষ্টা। মায়ানমার থেকে 1 লক্ষ টন চালের জন্য আমরা চুক্তি হয়েছে, তার মধ্যে 22,000 টন চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে গেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে, কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম, সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতেই পাচ্ছে। আমার মনে হয় যেটা অস্থিরতা যেটা ছিল বাই দিস টাইম, আপনি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা সম্ভবত লক্ষ্য করছেন। মোটা যে চালটা, স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকা দিয়ে হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে।
বরিশাল বিএম কলেজের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় 10 বছরের এক শিশু নিহত হয়েছে। সকালের এই ঘটনায় নিরাপদ সড়ক সহ 7 দফা দাবিতে ছাত্র জনতা বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয় যান চলাচল। রাতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। সড়ক অবরোধ করে বিক্ষোভ, কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে দেয়া হয়েছে আগুন। নিরাপদ সড়কের দাবিতে এ আন্দোলন বরিশালে। বুধবার সকালে বিএম কলেজের সামনের সড়কে জান্নাত নামে 10 বছরের এক শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপা দেয় শিশুটিকে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে দুপুর থেকে বিএম কলেজের সামনে নতুল্লাবাদ ব্রিজ থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় তা ছড়িয়ে পড়ে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। বন্ধ হয় বরিশাল ঢাকা মহাসড়কের যান চলাচল। হলুদ অটো যেগুলো অবৈধ অটো, তো সেই অটোর চালক খুব মারমুখী গাড়ি চালানোর ফলে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। ক্যাপাসিটির থেকে আমাদের রিকশার সংখ্যা বেশি, আমাদের রাস্তায় এগুলি সংকুলন হচ্ছে না। এই বিষয়ে আমরা অনেকবার আমাদের বিভিন্ন জায়গায় ফোরামে আমরা কথা বলেছি সরকারের। 7 দফা দাবিতে সড়কে অবরোধে যান চলাচল বন্ধ হয়ে গেলেও সাধারণ মানুষ আন্দোলনে সামিল হন নিরাপদ সড়কের দাবিতে। আর কতগুলো প্রাণ গেলে তারা সরব হবে, এই জায়গাগুলোতে আরো গতিশীল হবে। তাদের কাজের গতি আমরা কেন পাচ্ছি না? রাত 8:30টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। মহাসড়কে 2.5 ঘন্টা এবং কলেজ রোড এলাকায় 7 ঘন্টা পর চালু হয় যান চলাচল। এই দাবি যদি আমাদের তারা পালন করতে ব্যর্থ হয় বা তারা যদি দেখি যে আবার গড়িমসি করতেছে, তাহলে অবশ্যই আমরা এই দাবি আদায় আবারও আমরা আন্দোলন করব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, একটা আবেদন লাগবে, আবেদনটা দিলে আমাদের হিসাব রাখতে সুবিধা হয়। আবেদন দিলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদাভাবে একটা ক্ষতিপূরণ দেবো ইনশাল্লাহ। 2টা পার্টিকে আমরা ডেডিকেটেড করে দিচ্ছি এই একে খুঁজে বের করে যেন উইদিন 24 আওয়ার্স আমাদের হেফাজতে নিতে পারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। গত 1 মাসে কমপক্ষে 10টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশালে। প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের খবর। ভালো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোপালগঞ্জে শহীদদের পরিবার। স্বজন হারানোর স্মৃতি বুকে নিয়ে কোনো পরিবার হচ্ছে দরিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, কোনো পরিবার স্বপ্ন ভাঙার নির্মম সত্য মেনে নিয়েই ঘোরাচ্ছেন জীবনের চাকা। আছে সরকারি সহযোগিতা না পাওয়ার ক্ষোভও। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। স্বামী থাকতে তো মনে করেন আমার বাচ্চাদের কত কিছু আনিয়ে দিয়েছে, সবাই দেখে। এখন আমি বাচ্চাদের একটা বিস্কুট কিনে খাবো, সেই টাকাটা আমার কাছে নাই। মায়ের কোলে হাসি মুখে 3 মাসের ফুটফুটে ছোট্ট শিশু। সে জানে না তার বাবা বেঁচে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বাবা শহীদ হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরের গঙ্গারামপুর গ্রামের ছোট্ট জীর্ণ ঘরে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে বাবু মোল্লার সুখের সংসার। ঋণের টাকা পরিশোধের আশায় রিকশা চালাতে রাজধানীর ঢাকায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার স্ত্রী। বাচ্চাদের খাবারও ঠিক মতন জোটে না এখন। অনেকটা অনাহারেই দিন কাটাতে হচ্ছে শিল্পী বেগম ও তার শিশু সন্তানদের। বাজার ঘাটও কথা না, গ্রামের লোকেরা কিছু চাইল্ড ডেল দিছিল, আমার সাহায্য করছিল। ওই চাইল্ড ডেল আছে এখনো, ওইটাই খাইতেছি। আবার এখন আমার রান্না করে খাবো, সেই মানে রান্না করতে তো জালতির দরকার হয়, সেটাও আমার ঘরে নাই। বড় আলেম হবেন এই স্বপ্নে ঢাকার সাইনবোর্ড এলাকার আহসানুল হিকমা মাদ্রাসায় ভর্তি হয় 24 বছর বয়সের মইনুল ইসলাম। কিন্তু পৃথিবীর যাত্রায় মায়ের আগেই সন্তানকে চলে যেতে হবে তা কখনো ভাবতে পারেননি মাহফুজা বেগম। 21 জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়। অশ্রুসিক্ত চোখে আজও সন্তানকে খুঁজে ফেরেন গর্ভধারিণী মা। অনেক ভালো ছিল আমার সন্তানের রাজপুত্র ছিল। আমার সন্তানের মতো সন্তান হয় না পৃথিবীতে, ওরকম সন্তান মনে হয় আর কারো নাই। আমার মনে হয় যেমন চেহারা ছবি ছিলাম তেমন নবভদ্র, তেমন আপনার চলাফেরা, মানে আমার ঘরে আসলে মানে আমার ঘর আলো আলো হয়ে যেত। আমার সন্তান যখন ঘরে ঢুকতো মানে তাকে নূরের আলো আমার ঘর ফুটে উঠছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত পরিবারগুলো সহায়তার দাবি করেন, পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তোর বাইরে হাসপাতালে নিয়েছি, এখন সিটি স্ক্যান করা লাগবে, এরপরে জানা যাবে। রাতে 11টার সময় শুনি মারা গেছে। রতনের যে 2টা ভাই বোন, যে আমার স্বামীর হাতে সমস্যা প্রতিবন্ধী, তার বোনেরও হাতের সমস্যা প্রতিবন্ধী। রতনে আমাদের সংসার অনেক
মানে কষ্ট করে চালাইতো। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইন সংশোধনের অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে হাইকোর্টে যেতে হবে। এদিকে জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এ বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। যদি থাকে জিয়াউল হাসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা, কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। এদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজারীবাগ থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ডিএমপির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও জুয়েল রানাকেও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। রোম থেকে ঢাকায় আসা বিমানে মেলেনি কোনো বিস্ফোরক বা বোমা। যাত্রীদের কাছেও পাওয়া যায়নি কিছুই। কে বা কারা কী কারণে এ ধরনের বার্তা পাঠালেন তা যাচাই করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বোমা হামলার হুমকি নিয়ে যারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। বুধবার ভোরে বিমানবন্দর এপিবিএনের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বার্তা আসে। বলা হয়, ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি 356 ফ্লাইটে 34 কেজি ওজনের বিস্ফোরক রয়েছে। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা। এমন পরিস্থিতিতে সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীদের নামিয়ে আনার পর শুরু হয় তল্লাশি। ভেতরে কিছু না মেলায় তল্লাশি চালানো হয় যাত্রীদের ব্যাগেজেও। যখন নামাইছে তখন আমাদেরকে বলছে, আপনারা কেউ লাকিস নেবেন না, লাকিস না নিয়ে বাইরে যান, ডকুমেন্ট নিয়ে বাইরে যান, লাকিস আপনাদেরকে পরে দেবো। বিমানে বোম রাখা হয়েছে। ল্যান্ড করার 5 মিনিট আগ মুহূর্তে আমরা জানতে পারছি যে এরকম অবস্থা। তারপর আমরা শুধু মোবাইল আর পাসপোর্ট ছাড়া সব ছিল, মানে হ্যান্ডব্যাগ সব ছিল বিমানের মধ্যে। পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক বা বোমা কিছুই পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ গুজব ছড়িয়েছে। প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে যাত্রী সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। এত বড় একটা অপারেশনে তেমন কোনো জটিলতা হয় নাই। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা ফ্লাইটে বোমা থাকার মিথ্যা সংবাদ রটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। বিজি 356 ফ্লাইটটি মঙ্গলবার রোম থেকে 250 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই খালাস পাচ্ছেন গত সরকারের আমলে বানানো সাইবার সিকিউরিটি আইনে করা মামলার 90 থেকে 95% আসামি। এমনটাই জানালেন আইসিটি নীতি উপদেষ্টা ফাইয়াজ আহমেদ তৈয়ব। বিকেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশে আনা পরিবর্তনগুলো তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। একই সঙ্গে জানানো হয়, গণমাধ্যম সহ সব পেশাজীবীর মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেবে নতুন অধ্যাদেশ। তবে 4 ধরনের অপরাধকে রাখা হয়েছে জামিন অযোগ্য হিসেবে।
সাইবার নিরাপত্তা আইন করে ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিগত হাসিনা সরকার। সেই আইন বাতিল করে এরই মধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে আগের সরকারের করা আইনের 20, 21, 24, 25, 29 সহ 9টি ধারা বাতিল করা হয়েছে। এতে শিগগিরই আইসিটি আইনে করা মামলার 90 থেকে 95% খারিজ হয়ে যাবে। আমরা চেষ্টা করেছি এই আইনটিকে সর্বোচ্চভাবে মানবিক করার জন্য। আপনারা জানেন 9টি ধারা খারিজ হয়ে গেছে এবং যেই 9টি ধারায় ডিজিটাল সিকিউরিটি আইনে সর্বোচ্চ সংখ্যক মামলা হয়েছে, সেই মামলার এই 9টি ধারা যেহেতু রহিতকরণ করা হয়েছে, সেজন্য আমরা হিসাব করে দেখেছি প্রায় 90 থেকে 95% মামলা খারিজ হয়ে যাবে। ফলে আসামিরা সেখান থেকে নিস্তার পাবে। নতুন অধ্যাদেশ হালনাগাদের ফিরিস্তি তুলে ধরতে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, সকলের মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত করেছে নতুন অধ্যাদেশ। তবে 4 ধরনের অপরাধকে বিবেচনা করা হয়েছে জামিন অযোগ্য হিসেবে। প্রস্তাবিত অধ্যাদেশে অজামিনযোগ্য ধারার সংখ্যা মোট 4টি, যেটা আপনারা ধারা 17, ধারা 18 1 গ, ধারা 19 এবং 22। যে কোনো ধরনের পেশাজীবী হোক, গণমাধ্যম, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য যে কারো বিরুদ্ধে কোনো নিপীড়নমূলক বিধিবিধান বা কালাকানুন প্রস্তাব করেনি। সুতরাং এই আইনের যে সুরক্ষা, এই সুরক্ষা বাংলাদেশের সব পেশাজীবীদের জন্য নিশ্চিত করা হয়েছে বলেই আমি মনে করি। নতুন অধ্যাদেশে 24 ঘন্টা ইন্টারনেট পাওয়ার অধিকারকে সুরক্ষা দেওয়া হয়েছে। আগামীতেও কোনো সংযোজন বিয়োজন করার প্রয়োজন হলে তা করা হবে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সাইবার স্পেস কিন্তু যথেষ্ট ওয়াইড এবং এই ওয়াইড স্পেসে আমার প্রোটেকশনটাও অত্যন্ত জরুরি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 1 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণায় ধস নেমেছে চীনের শেয়ার বাজারে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নাম। এছাড়া অটোয়ার ওপর 25% কর আরোপ করলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন মসনদে বসেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হলো বিদেশি পণ্যে উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করা। নির্বাচনী প্রচারণায় চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় বড় ধস নেমেছে বেইজিংয়ের শেয়ার বাজারে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন ট্রাম্প। জোটটির সঙ্গে ন্যায্যতা ফিরিয়ে আনতে শুল্ক আরোপের কথা জানান তিনি। শুল্ক আরোপের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী 2 দেশ মেক্সিকো ও কানাডার নাম। দেশ দুটির ওপর 25% শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদকের অনুপ্রবেশ ঘটাচ্ছে। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জবাবে পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে অটোয়া, যার পরিমাণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে অর্থনীতিবিদদের মতে এ ধরনের পদক্ষেপ মার্কিন নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে। জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। এছাড়া বিদেশি পাল্টা পদক্ষেপের কারণে ব্যবসা